হ্যালো স্টুডেন্টস, আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের নিজেদের প্রিয় চ্যানেল এডু ইনফোটেকে। আজ আমরা পড়ব ক্লাস 12-এর পোয়েম অন কিলিং এ ট্রি রিটেন বাই গেব প্যাটেল। তো আমরা কবিতাটা শুরু করার আগে প্রথমেই এই কবিতার যিনি কবি গেব প্যাটেল তার সম্পর্কে এবং এই কবিতার বিষয়বস্তু, মূল চিন্তাভাবনা এবং উদ্দেশ্য সেটা একটু ভালো করে বুঝে নেব, না হলে কবিতাটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। ডিয়ার স্টুডেন্টস, আমার এই এডুকেশনাল ভিডিওগুলো যদি তোমাদের পড়াশোনায় একটুও সাহায্য করে তাহলে এক্ষুনি নিচের লাইক বাটনটা প্রেস করে একটা লাইক দিয়ে দাও, আর আগে এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চট করে সাবস্ক্রাইব বাটনটাতেও ক্লিক করে দাও, কারণ অনেক সময় দিয়ে ও পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাতে হয়। তোমাদের লাইকস আমাকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ দেবে। লাইক দিয়েছো তো? তো চলো এবার শুরু করি। বর্তমান সময়ে ইংরেজি ভাষার ভারতীয় কবিদের মধ্যে গেব প্যাটেল হলেন অন্যতম বিখ্যাত। তিনি পেশায় একজন চিকিৎসক, কিন্তু একই সঙ্গে একাধারে কবি, নাট্যকার, চিত্রশিল্পী। তিনি মুম্বাইতে থাকেন বর্তমানে। 1940 খ্রিস্টাব্দে মুম্বাইতে তার জন্ম হয়। তিনি একজন অসাধারণ কবি এবং শিল্পীও। গ্রিন পিস মুভমেন্ট নামক একটি পরিবেশ আন্দোলন, সেটার সঙ্গেও তিনি যুক্ত ঘনিষ্ঠভাবে। তার কবিতাগুলো পরিবেশ এবং বাস্তু সংস্থানগত বিভিন্ন সচেতনতার আমরা সেখানে প্রকাশ দেখতে পাই। পার্সি সমাজকে নিয়ে তিনি নাটকও লিখেছেন কয়েকটি। তো তার কবিতায় মূল বিষয়বস্তু দেখা যায় মানব শরীর তার কবিতায় ঘুরে ফিরে আসে। তো মানব শরীরের বিভিন্ন স্নায়ুতন্ত্র, শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, একদম আমরা যেগুলোকে বলতে পারি যে ভেইন, ব্রোকেন ফাইবার, টুইস্টেড রুট, কুষ্ঠরোগাক্রান্ত ত্বক, লেপ্রা স্কিন। তো এই সমস্ত কিছুই শারীরিক বিভিন্ন বিষয় তার কবিতায় কিন্তু ঘুরে ফিরে আসে। তার তিনটি কাব্যগ্রন্থ হলো পোয়েমস, হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি এবং মিররিং। তো নিজেকে তিনি একজন প্রফেন মঙ্ক বা বিধর্মী সন্ন্যাসী বলে একটা সাক্ষাৎকারে তিনি বর্ণনা করেছিলেন। তিনি বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তিনি অনেক চিত্র প্রদর্শনীও করেছেন। ব্রিটিশ কবি ফিলিপ লার্কিনের সঙ্গে তার অনেক মিল পাওয়া যায়, তিনি তার দ্বারা প্রভাবিতও হয়েছিলেন গভীরভাবে। তো ফিলিপ লার্কিনের কবিতায় যেমন স্পষ্টভাবে কবিতা লেখা হয়, কনভারসেশনাল স্টাইল থাকে বা কথ্যভাবে তিনি কবিতা লেখেন। তো এই ভাবধারা, এই রীতি তার কবিতাতেও আমরা দেখতে পাই। তিনি কনভারসেশনাল পোয়েট্রি ফলো করেছেন এবং লেখনশৈলীর বিষয়ে তিনি খুব সতর্ক। তিনি খুব জটিলতা, ভাষার মারপ্যাঁচ ইত্যাদির মধ্যে না গিয়ে খুব সহজ সরলভাবে কবিতাকে লিখেছেন এবং নিখুঁত পর্যবেক্ষণ, এটা হচ্ছে বা কিন অবজারভেশন এবং ব্রিলিয়ান্ট ইমেজারি, আয়রনি সব থেকে বড় জিনিস, ক্লেশ বা পরিহাস, এটা তার কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 1966 সালে নিসিম ইজিকেল প্রকাশিত কবিতা গ্রন্থ যে পোয়েমস, সেখানে অন কিলিং এ ট্রি কবিতাটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এই কবিতাটি ফ্রি ভার্সে লেখা হয়েছে, যেখানে কবিতার মধ্যে কোনো নির্দিষ্ট ছন্দ রীতি এবং ছন্দ নিয়ম ইত্যাদি থাকে না, নির্দিষ্ট কোনো মেট্রিক্যাল প্যাটার্ন বা ফর্ম ইত্যাদি থাকে না। তো চলো এবার কবিতাটা শুরু করি। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। ইট টেক্স মাচ টাইম অর্থ হলো অনেক সময় লাগে, অনেক সময়ের প্রয়োজন হয়। অনেক সময় লাগে টু কিল এ ট্রি, একটি গাছকে কিল করতে, কিল মানে হত্যা করা, একটি গাছকে হত্যা করতে অনেক সময়ের প্রয়োজন হয়। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, অর্থাৎ ছুরির একটি সাধারণ আঘাত। সিম্পল মানে সাধারণ, আর জ্যাব মানে জোরালো আঘাত। তো ছুরির একটা সাধারণ জোরালো আঘাত উইল ডু ইট, অর্থাৎ এটা করতে পারবে, কিন্তু নটটা আগে আছে, অর্থাৎ উইল নট ডু ইট, করতে পারবে না বা করবে না। ছুরির একটা সাধারণ আঘাত এটা করতে পারবে না। এটা মানে কোন কাজটা? এটা মানে হত্যা করা, গাছকে হত্যা করা। তাহলে এই ছুরির একটা সাধারণ আঘাত দিয়ে গাছকে হত্যা করা যাবে না। দেখুন প্রথমে এখানে নটটা দেওয়া আছে, নায়ের ওপরে খুব জোরটা আছে, অর্থাৎ নাটা খুব জোর দিয়ে বলছেন কবি যে ছুরির একটা সাধারণ আঘাত দিয়ে এই গাছকে হত্যা করা যাবে না। এরপরে দেখো, ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দি আর্থ, এটা বেড়ে উঠেছে ধীরে ধীরে। ইট হ্যাজ গ্রোন মানে এটা বড় হয়েছে বা এটা বেড়ে উঠেছে। স্লোলি মানে ধীরে ধীরে, আস্তে আস্তে। কনজিউমিং দি আর্থ, কনজিউমিং মানে ভোগ করে বা গ্রহণ করে, খাদ্য উপাদান গ্রহণ করে। তো কনজিউমিং দি আর্থ পৃথিবীকে ভোগ করে বা পৃথিবীর কাছ থেকে খাদ্য উপাদান গ্রহণ করে। তাহলে পৃথিবীর কাছ থেকে পুষ্টিকর বা জীবনদায়ী উপাদান গ্রহণ করে এটা ধীরে ধীরে বেড়ে উঠেছে। আর যেটা ধীরে ধীরে তৈরি হয় বা বড় হয়, তাকে মারা বা নষ্ট করাটা সময় ততটাই বেশি লাগে, সেই অর্থটাও এখানে আছে। তো এরপরে বলা হচ্ছে রাইজিং আউট অফ ইট, এটার থেকেই উত্থিত হয়েছে, ওপরের দিকে বেড়ে উঠেছে। রাইজ মানে ওপরে ওঠা বা বেড়ে ওঠা, আর
রাইজিং আউট অফ ইট, ইট মানে এখানে আর্থ, পৃথিবীর থেকেই এটা বড় হয়েছে। তো ফিডিং আপন ইটস ক্রাস্ট, ফিড মানে খাওয়ানো, তো এখানে খাদ্য গ্রহণ করিয়ে, নিজেকেই সে খাদ্য গ্রহণ করিয়েছে, নিজের খাবার নিজেই গ্রহণ করেছে, ফিড করিয়েছে নিজেকে, অর্থাৎ খাদ্য গ্রহণ করিয়েছে আপন ইটস ক্রাস্ট, এর ক্রাস্টের ওপরে, এই পৃথিবীর ক্রাস্টের থেকেই। ক্রাস্ট জিনিসটা কি? ভূপৃষ্ঠের ওপরের ত্বক, তো একদম বাইরের দিকের যে আস্তরণ ভূপৃষ্ঠের সেটাকেই বলা হয় ক্রাস্ট। তাহলে এই পৃথিবীর উপরিভাগ থেকে, পৃথিবীর উপরের ত্বক থেকে সে তার খাদ্য গ্রহণ করেছে, খাদ্য গ্রহণ করে গাছটা বড় হয়েছে। এরপরে বলা হচ্ছে অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, এবং শোষণ করে, অ্যাবজর্ব মানে শোষণ করা, তো শোষণ করে অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। ইয়ার্স অফ মানে কি? বছরের পর বছর ধরে, অনেক বছরের। ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। সানলাইট মানে সূর্যালোক, এয়ার মানে বাতাস, ওয়াটার জল। তো সূর্যালোক, বাতাস এবং জল বছরের পর বছর ধরে শোষণ করে ধীরে ধীরে বেড়ে উঠেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইড স্প্রাউটিং লিভস, এবং এর লেপ্রাসাইড থেকে, লেপ্রাস মানে কুষ্ঠরোগ আক্রান্ত, লেপ্রোসি মানে হচ্ছে কুষ্ঠরোগ, আর লেপ্রাস মানে কুষ্ঠরোগ আক্রান্ত। তো হাইড মানে ত্বক বা চামড়া হয়, তো এখানে আমরা বলবো হাইড মানে গাছের ছাল বা বাকল। তো এই কুষ্ঠরোগাক্রান্ত ত্বক থেকে বা কুষ্ঠরোগাক্রান্ত বাকল থেকে স্প্রাউটিং লিভস, স্প্রাউট মানে উদ্গত হওয়া বা বেরোনো বা গজানো, তো গজিয়েছে, উদ্গত হয়েছে, বেরিয়েছে কিটা? লিভস, অর্থাৎ পাতা। তাহলে এখানে কুষ্ঠরোগাক্রান্ত চামড়ার কথা কেন বলা হলো না? আমরা জানি কুষ্ঠরোগ যখন কারুর হয় তো তার ত্বক বিবর্ণ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, এবং ছোপ ছোপ হয়ে যায়, ফাটা ফাটা হয়ে যায়, খুব কদর্য হয়ে যায় তার ত্বকটা। তো এখানে গাছের, আমরা যখন একটা পুরনো গাছকে দেখি তার ত্বক কীরকম বিদীর্ণ হয়ে যায়, ফাটা ফাটা হয়ে যায় এবং ছোপ হয়ে যায়। তো সেটা দেখে কবি মনে করছেন, বা আমরা যেন ভাবি যে এই গাছটা বোধহয় কোনো জটিল একটা মারাত্মক রোগে আক্রান্ত, তার ছাল দেখে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে ওই ছাল থেকেই, ওই রকম ফাটা ওই ছোপযুক্ত ছাল থেকেই আবার নতুন প্রাণের সঞ্চার ঘটে, অর্থাৎ পাতা গজায়, তো পাতা উদ্গত হয় ওখান থেকেই। তাহলে যার ছাল থেকে এরকম করে, যে ছাল থেকে, কুষ্ঠরোগাক্রান্ত ছাল থেকে পাতা গজিয়ে আসে, কুষ্ঠরোগ মৃত্যুর প্রতীক, তো সেখান থেকেও যার নতুন জীবনের যে প্রতীক পাতা, সেটা উদ্গত হচ্ছে, তো তাকে মেরে ফেলাটা এত সহজ নয়। তো এটাই কবি বলতে চেয়েছেন। তো এরপরে আমরা দেখব সেকেন্ড স্ট্যান্জায়, শো হ্যাক অ্যান্ড চপ। তাই যেহেতু একে এত সহজে মারা যায় না, তাই হ্যাক অ্যান্ড চপ, একে হ্যাক করো, চপ করো। হ্যাক মানে কি? ভীষণ একটা জোরালো আঘাত করে, ভারী আঘাত করে কেটে টুকরো টুকরো করা, একে এইভাবে আঘাত করে কেটে টুকরো টুকরো করো। একে চপ করো, চপ মানেও টুকরো টুকরো করা বা কুচি কুচি করে কাটা, খণ্ড খণ্ড করে কাটা। তাহলে একে জোরালো আঘাত করে টুকরো টুকরো করো, একে কুচি কুচি করে কাটো। সো হ্যাক অ্যান্ড চপ। তারপরে এবার তিনি বলছেন, বাট দিস অ্যালোন উড নট ডু ইট, কিন্তু শুধুমাত্র এটাও এই কাজটা করতে পারবে না। দিস অ্যালোন, দিস মানে এই হ্যাক অ্যান্ড চপ, অর্থাৎ এই কোচানো বা এই যে একে কুচি কুচি করে কাটা, এইটাই অ্যালোন। অ্যালোন মানে শুধুমাত্র, অনলি, শুধুমাত্র এই হ্যাকিং এবং চপিং, একে এই আঘাত করা, একে কুচি কুচি করে কাটাটা, উড নট ডু ইট, ইট মানে একে হত্যা করা, এই হত্যাটা করতে পারবে না, এই কিলিংটা করতে পারবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, এত ব্যথাও এইটা করতে পারবে না। ওই ইট বলতে কিন্তু বারবার গাছকে হত্যা করার কথাই বলা হচ্ছে। তো এতটা পেন মানে ব্যথা বা যন্ত্রণা, তো এত যন্ত্রণা দিয়েও, এত ব্যথা দিয়েও গাছকে কিন্তু হত্যা করা যাবে না, এই কাজটা করতে পারবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, তার কারণ রক্তাক্ত ছাল, ব্লিডিং বার্ক, ব্লিডিং মানে রক্তাক্ত, বার্ক মানে বাকল বা ছাল গাছের, উইল হিল, হিল মানে সেরে ওঠা বা আরোগ্য লাভ করা। তাহলে এত এই যে রক্তাক্ত ছাল এত যন্ত্রণা পেয়েছে, সেই ছালটা কিন্তু সেরে যাবে, আবার সেটা আবার আরোগ্য লাভ করবে। তো এখানে ব্লিডিং বার্ক কেন বলা হয়েছে? ব্লিডিং মানুষকে যেমন আঘাত করলে, কেটে ফেললে, তার গা কেটে গেলে যেমন রক্ত বেরোয়, তো গাছেরও আঘাত করলে কি হয়? গাছের আঠা বেরিয়ে আসে। তো এখানে গাছের আঠাটাকে কবি মানুষের রক্তের সঙ্গে তুলনা করেছেন। তো তার এই যে ছালটা বা তার গাটা যেভাবে আঠায় ভর্তি হয়ে যায় আঘাত করলে, সেটাকে তিনি কল্পনা করছেন যেন তার রক্ত বেরিয়ে আসছে, সে আঘাত পাচ্ছে, তার রক্ত বেরিয়ে আসছে, কিন্তু সেই রক্তাক্ত ছালটাও কিন্তু সেরে যাবে সঙ্গে সঙ্গে। উইল হিল, হিল মানে কাম রাউন্ড, আরোগ্য লাভ করা। তো অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং তাকে ওই যে কেটে ফেলা হয়েছে মাটির কাছাকাছি থেকেই, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, ক্লোজ মানে নিকটে বা কাছে, তো মাটির কাছাকাছি থেকেই, একদম গ্রাউন্ডের কাছ থেকেই, উইল রাইজ কার্লড গ্রিন টুইগস। তো উইল রাইজ, রাইজ মানে উঠবে, উঠে আসবে, কার্লড গ্রিন টুইগস, কার্লড মানে কি? কোঁকড়ানো, কার্লড মানে কোঁকড়ানো, গ্রিন সবুজ, এবং টুইগস, টুইগ মানে হচ্ছে
আমরা একদম ছোট পাতা বা ডগা বলতে পারি বা কিশলয়। তো একদম ছোট পাতা বা কচি পাতা সেটা গজাবে। তাহলে যেটা কুঁকড়ে থাকে প্রথমটা একদম, তো সেরকম কুঞ্চিত ছোট পাতা সেটা কিন্তু গজাবে একদম ওই মাটির কাছ থেকে। আমরা এটা খুব কমন সাইড দেখেই থাকি, একটা গাছকে যদি বড় কেটে ফেলা হয় তাহলে যে গুঁড়িটা বসে থাকে সেখান থেকে কিন্তু ছোট ছোট পাতা আবার কিছুদিন পরে গজায়। তো তাহলে গাছকে পুরো এইভাবে কেটে ফেলেও কিন্তু হত্যা করা সম্ভব নয়। তো কারণ তার মাটির কাছ থেকে আবার ছোট পাতা গজাবে। মিনিয়েচার বাউলস, যেগুলোকে তিনি এখানটায় উপমা দিচ্ছেন মিনিয়েচার বাউলস বলে। মিনিয়েচার মানে কি? মিনিয়েচার মানে হচ্ছে ক্ষুদ্রায়তন। তো মিনিয়েচার মানে ক্ষুদ্রায়তন বা স্বাভাবিকের থেকে ছোট, ক্ষুদ্র, এই অর্থে বলা হয়। তো বাও মানে হচ্ছে কি? বাও মানে শাখা, বড় শাখাকে বলা হয় বাও। তো গাছের বড় শাখাতে কিন্তু এগুলোই পরিণত হবে পরে, যদি এগুলোকে এইভাবে রেখে দেওয়া হয় এগুলো কিন্তু বড় হতে হতে আবার গাছের বড় শাখায় রূপ নেবে। তো এগুলো বাওতে পরিণত হবে। কিন্তু এখন সেই বড় শাখাটা ছোট আকারে আছে, সবেমাত্র গজিয়েছে, এই জন্য মিনিয়েচার বাউলস বলা হচ্ছে। তো এই মিনিয়েচার বাউলসগুলো আবার উঠবে। তো হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ, যে কথাটা আমি বললাম এক্ষুনি, যেগুলোকে যেটাকে ইফ আনচেকড, যদি আনচেকড রাখা হয় অর্থাৎ চেক না করা হয়, চেক মানে দমন করা বা নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, তো এগুলোকে যদি আনচেকড রাখা হয়, নিয়ন্ত্রিত না করা হয় বা দমন না করা হয়, হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেন, সেগুলো আবার এক্সপ্যান্ড হবে। এক্সপ্যান্ড মানে প্রসারিত হওয়া, তাহলে সেগুলো আবার প্রসারিত হবে টু ফর্মার সাইজ। ফর্মার সাইজ মানে কি? আগের আকারে। ফর্মার মানে পূর্বের বা আগের, সাইজ মানে আকার। তাহলে আগের আকারে বা পূর্বের আকারে সেগুলো আবার বিস্তৃত হবে, প্রসারিত হবে। তাহলে এই স্ট্যান্ডায় দেখলাম যে গাছকে কুচি কুচি করে কাটলেও, কেটে ফেললেও, এমনকি যদি গোড়ার কাছ থেকে কেটেও ফেলা হয় পুরোটা, তাহলেও কিন্তু তার ওই একদম মাটির কাছ থেকে ছোট ছোট পাতা গজাবে, এবং সেগুলোকে বলা হয়েছে একদম বড় শাখার ক্ষুদ্রায়তন রূপ। তো সেটাও কিন্তু যদি তাকে দমন না করে ফেলা হয় সঙ্গে সঙ্গে, তাহলে আবার সেই আগের মহিরুহে পরিণত হবে, আগের আকারে বিস্তৃত হবে। তো এই দুটো স্ট্যান্ডায় দেখলাম, প্রথম এবং দ্বিতীয় স্ট্যান্ডায় কবি বলছেন যে গাছকে এইভাবে এত সহজে মেরে ফেলা যাবে না। গাছের এই যে রেজিলিয়েন্স, গাছের যে সহ্য শক্তি, প্রতিহত করার যে শক্তি, সেটা কতটা দৃঢ় সেটা এখানে বোঝাচ্ছেন। এরপরে থার্ড স্ট্যান্ডায় আমরা দেখব, তিনি প্রথমেই শুরু করেছেন নো বলে, নো, যে না, অর্থাৎ আগে যা যা পদ্ধতি তিনি বর্ণনা করলেন সেগুলো কোনোটাই এফেক্টিভ বা কার্যকরী হবে না, তাই বললেন না। দ্য রুট ইজ টু বি পুলড আউট, তাহলে কি করতে হবে আমাদের? দ্য রুট ইজ টু বি পুলড আউট। রুট মানে মূল বা শিকড়, সেটাকে পুলড আউট করতে হবে। পুল আউট মানে টেনে বের করা। তো এই রুটটাকে, মূলটাকে, সেটাকে পুল আউট করতে হবে, উৎপাটিত করতে হবে, সেটাকে টেনে বের করে আনতে হবে, তো বাই ফোর্স। তো এবার বলা হচ্ছে যে আউট অফ দি অ্যাঙ্করিং আর্থ, কোথা থেকে টেনে বের করে আনতে হবে? না, দৃঢ়ভাবে আটকে রাখে যে মাটি, পৃথিবী, সেখান থেকে, সেটার মধ্যে থেকে। অ্যাঙ্করিং আর্থ, আর্থ মানে মাটি বা পৃথিবী। তো পৃথিবী বা মাটি কী করে? গাছের এই মূলটাকে যেন শক্ত করে জড়িয়ে ধরে রাখে অ্যাঙ্করের মতো। অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙর। অ্যাঙ্কর মানে নোঙর। নৌকো বা জাহাজের আমরা যে নোঙর দেখি, সেই নোঙরের কাজ কি? না, মাটির মধ্যে ঢুকে গিয়ে বা পাকের বা বালির মধ্যে ঢুকে গিয়ে সেটাকে আঁকড়ে ধরে রাখা, যার ফলে জাহাজ বা নৌকা এক জায়গায় স্থির থাকে, এদিক ওদিক নড়ে যেতে পারে না। তো এখানে গাছের মূলও যেন ঠিক সেই রকম নোঙরের মতোই বিস্তার লাভ করে মাটির ভেতরে, এবং মাটিকে আঁকড়ে শক্ত করে ধরে রাখে, যার ফলে গাছটা কি করে না? নড়ে যেতে পারে না, গাছটা এক জায়গায় স্থির থাকে। তো এখানে আর্থ যেন উল্টোভাবে ওই মূলগুলোকে ধরে রাখছে, আর্থটাকেই এখানে নোঙরের ভূমিকায় দেখানো হয়েছে। তো এইরকম শক্ত করে ধরে রাখা, জড়িয়ে রাখা যে মাটি বা পৃথিবী, তার মধ্যে থেকে এখানে একদম উপড়ে আনতে হবে, বের করে আনতে হবে টেনে। ইট ইজ টু বি রোফড অ্যান্ড টাইড। তো এইভাবে বের করে আনতে গেলে কি করতে হবে? প্রথমে উপড়ে আনতে গেলে প্রথমে এটাকে রোফড করতে হবে। রোফ মানে দড়ি, তো দড়ি দিয়ে বাঁধতে হবে, রোফড করতে হবে। ইট ইজ টু বি রোফড অ্যান্ড টাইড, টাই মানে বাঁধা। তাহলে এটাকে দড়ি জড়াতে হবে, এটাতে বেঁধে ফেলতে হবে এটাকে দড়ি দিয়ে। তারপরে কি করতে হবে? তারপরে বলেছে দেখো যে অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট অর পুলড আউট এন্টায়ারলি আউট ফ্রম দি আর্থ কেভ। এবং তারপরে এটাকে টানতে হবে, পুলড আউট করতে হবে। স্ন্যাপড আউট, স্ন্যাপড আউট মানে একদম হিঁচড়ে টেনে তুলতে হবে। তো হিঁচড়ে টেনে তুলে ফেলতে হবে, এটাকে টানতে হবে, হিঁচড়ে টেনে তুলে ফেলতে হবে, ভ্যাঁচকা টান মেরে তুলতে হবে। পুলড আউট এন্টায়ারলি, একদম সম্পূর্ণরূপে উৎপাদিত করতে হবে, একদম সম্পূর্ণরূপে, এন্টায়ারলি মানে সমগ্রভাবে বা সম্পূর্ণভাবে সেটাকে বের করে আনতে হবে টেনে। পুলড আউট এন্টায়ারলি। তো কোথা থেকে বের করে আনতে হবে? আউট ফ্রম দি আর্থ কেভ, পৃথিবীর গুহা থেকে। কেভ মানে গুহা, তো পৃথিবীর গুহা থেকে টেনে বের করে আনতে হবে। পৃথিবীর গুহা কেন বলা হয়েছে? তো গাছটাকে যখন আমরা উপড়ে বের করে আনবো, বা আমরা যখন দেখি একটা গাছের মূলকে যখন মাটির ভেতর থেকে বের করে নেওয়া হয়, তখন একটা গহ্বর তৈরি হয়ে যায়, একটা গর্ত তৈরি হয়ে যায়, শূন্যস্থান। তো এখানে মনে করা হচ্ছে যে ওই গাছের শিকড়টা বা গাছের যে নিচের অংশটা, সেটা যেন পৃথিবীর গুহার মধ্যে লুকিয়ে আছে, তাকে সেই গুহার থেকে একদম টেনে বের করে আনতে হবে, উপড়ে আনতে হবে।
তো পুরোটা বের করে আনতে হবে এন্টায়ারলি ফ্রম দি আর্থকে, পৃথিবীর গুহা থেকে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এবং তখনই আমরা দেখব গাছের যে শক্তিটা, গাছের যে শক্তির উৎস, স্ট্রেংথ মানে শক্তি, সেটা এক্সপোজড হয়ে যাবে। এক্সপোজড মানে প্রকাশিত হয়ে যাওয়া, বেরিয়ে পড়া। তো সেটা সর্বসমক্ষে চলে আসবে, সেটা একদম প্রকাশিত হয়ে যাবে গাছের এই শক্তির উৎসটা। তখন কি হবে, দ্য সোর্স, ওই শক্তির উৎসটা কেমন দেখতে, দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, এই শক্তির উৎসটা সেটা হচ্ছে হোয়াইট এবং ওয়েট, দুটো অ্যাডজেক্টিভ দিয়েছেন এখানে, সাদা এবং ভেজা। ওয়েট মানে ভেজা, WET, ওয়েট মানে ভেজা। তো ওই যে গাছের নিচের অংশটা, মূলটা, সেটা হচ্ছে সাদা রঙের হয় মাটির নিচে থাকার ফলে, এবং সেটা ভেজা হয় কারণ জলস্তরের কাছাকাছি থাকে বা মাটির রসটা শোষণ করে সবসময়, তাই সেটা সাদা এবং ভেজা। তো ওই সাদা ভেজা, ওই দ্য মোস্ট সেন্সিটিভ, পরের দুটো লাইন, দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দি আর্থ, সব থেকে সংবেদনশীল, সেন্সিটিভ মানে সংবেদনশীল। তো সব থেকে সংবেদনশীল, সব থেকে কোমল, হিডেন যেটা লুকিয়েছিল, হিডেন মানে লুক্কায়িত, লুকোনো, যেটা লুকিয়েছিল, ফর ইয়ার্স বছরের পর বছর ধরে, বহু বছর ধরে, ফর ইয়ার্স ইনসাইড দি আর্থ মাটির ভেতরে, পৃথিবীর ভেতরে। তাহলে পৃথিবীর ভেতরে বছরের পর বছর ধরে লুকিয়েছিল ওই যে সব থেকে সংবেদনশীল যে সাদা এবং ভেজা অংশটা, যেটা হচ্ছে শক্তির উৎস গাছের, সেটাকে বের করে আনতে হবে। গাছের শক্তির উৎস কেন বলা হয়েছে আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছি, কারণ গাছের মূলই হলো গাছের আসল শক্তির উৎস। তো ওই শক্তির উৎসটাকে যতক্ষণ না বের করে আনা হচ্ছে, কিন্তু ওই শক্তির উৎস কিন্তু নিজে খুব সংবেদনশীল, তো কারণ ওটা মাটির মধ্যে লুকোনো থাকে, সাদা এবং ভেজা হয় এই কারণেই। তো ওইটাকে যতক্ষণ না বের করে আনতে পারছি, প্রকাশ করে ফেলতে পারছি, বাইরে জনসমক্ষে আনতে না পারছি, ততক্ষণ কিন্তু গাছকে হত্যা করা যাবে না। এবার ওই মূলটাকে বের করে আনার পরে পরবর্তী কাজ কি, সেই ধাপগুলো তিনি এবার বলছেন নেক্সট স্ট্যাঞ্জায়। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার, তারপরে আর বেশি কোনো কাজ নেই, তারপরে হচ্ছে শুধু এই ব্যাপারটা আছে, ম্যাটার, ম্যাটার মানে বিষয় বা ব্যাপার, এই বিষয়টা আছে আর, অফ স্কর্চিং অ্যান্ড চোকিং। স্কর্চিং মানে হচ্ছে ঝলসে দেওয়া বা পুড়িয়ে ফেলা, তো রোদে ফেলে রাখলে সেটা ঝলসে যাবে, পুড়ে যাবে যেন রোদে। অ্যান্ড চোকিং, চোক্ট হয়ে যাবে। চোখ মানে শ্বাস নিতে অপারগ হয়ে যাওয়া, শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া। তো একটা জিনিস আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যখন তাকে মাটির উপরে নিয়ে আসবো, মাটির উপরে তো বাতাস আছে, তাহলে বাতাসের মধ্যে শ্বাসরোধ হয়ে যাবে কি করে, চোক্ট হয়ে যাবে কি করে, চোকিং মানে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া, তাহলে এটা কিভাবে সম্ভব? এর কারণটাও আমরা বুঝতে পারবো যে বাতাসের মধ্যে এত বেশি দূষিত পদার্থ আছে, ধূলিকণা আছে, দূষিত কণা আছে, যেটা কী করবে, ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম রন্ধ্রগুলো মূলের, তো সেটা সেই রন্ধ্রগুলোকে কিন্তু এখানে চোখ করে দেবে, রুদ্ধ বা বন্ধ করে দেবে। তার ফলে ওই মূলটা আর অক্সিজেন গ্রহণ করতে পারবে না, তো শ্বাসরোধ হয়ে যাবে। মাটির নিচে যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু সে মাটির থেকে বা জল থেকে অক্সিজেন গ্রহণ করছিল, কিন্তু মাটির ওপরে তাকে যখন আমরা নিয়ে চলে আসবো, তখন কিন্তু তার ওই যে পোরগুলো বা রন্ধ্রগুলো, সেগুলো কিন্তু রুদ্ধ হয়ে যাবে। তো গাছ, ওই মূল, সেটা শ্বাসরুদ্ধ হয়ে যাবে, চোক্ট হয়ে যাবে। এরপরে তিনি বলেছেন যথাক্রমে ইন সান অ্যান্ড এয়ার, অর্থাৎ সান মানে এখানে রোদ, অ্যান্ড এয়ার বাতাস, অর্থাৎ বাতাসের মধ্যে এবং রোদের মধ্যে, অর্থাৎ স্কর্চিং করতে হবে যথাক্রমে রোদের মধ্যে এবং চোকিং করতে হবে বাতাসের মধ্যে, ঝলসে ফেলতে হবে রোদের মধ্যে, উড়িয়ে ফেলতে হবে রোদের মধ্যে, এবং বাতাসের মধ্যে তাকে শ্বাসরুদ্ধ করে দিতে হবে। এরপরে আর একটুই কাজ, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং অ্যান্ড দেন ইট ইজ ডান। তো এইভাবে এটাকে যখন আমরা ফেলে রাখবো রোদের মধ্যে, বাতাসের মধ্যে, তখন এই যে সাদা এবং ভেজা সংবেদনশীল মূলটা, কোমল মূলটা, সেটা কি হয়ে যাবে, আস্তে আস্তে সেটা ব্রাউন্ড হয়ে যাবে, বাদামি হয়ে যাবে, সেটাকে বাদামি করে ফেলতে হবে, হার্ডেনিং হবে। তো যত সেটা পড়ে থাকবে বাদামি হবে, এবং তার আস্তে আস্তে কী হবে, ওই কোমল ভাবটা হারিয়ে যাবে, নরম ভাবটা হারিয়ে যাবে, সেটা হার্ডেন্ড হয়ে যাবে। হার্ডেন মানে শক্ত হয়ে যাওয়া, তো সেটাকে শক্ত করে তুলতে হবে, শক্ত হয়ে যাবে সেটা, হার্ডেন। টুইস্টিং, টুইস্ট থেকে টুইস্টিং হয়েছে, টুইস্ট মানে হচ্ছে বেঁকে চুরে যাওয়া বা মুড়ে যাওয়া। তো যখন আমরা দেখি, এটা খুব স্বাভাবিক দৃশ্য, যখন এই কোমল নরম মূলটাকে আমরা ফেলে রাখবো রোদে, তখন যত সেটা বাদামি এবং শক্ত হবে, তত তার আসল আকারটা পাল্টে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাবে, তো টুইস্টেড হয়ে যাবে, পেঁচিয়ে যাবে, মুড়ে যাবে। তো উইদারিং, লাস্টের শেষে কী হবে, উইদারিং হয়ে যাবে, অর্থাৎ উইদার্ড হয়ে যাবে। উইদার্ড মানে এক্সস্ট হয়ে যাওয়া, অর্থাৎ একদম এখানে আমরা বলবো শুকিয়ে যাওয়া, তো ড্রাইড আপ হয়ে যাবে, তো সেটা একদম ওই মূলটা শেষে শুকিয়ে যাবে, উইদার্ড হয়ে যাবে। তো এইভাবে তখন তার মধ্যে যেটুকু আর প্রাণের উৎস ছিল বা শক্তি ছিল, সেটাকেও সে হারিয়ে ফেলবে। তো শেষের লাইনটা তিনি বলেছেন, খুব স্ট্রেস ভরে বলেছেন, খুব আইরনিক্যালি বলেছেন, অ্যান্ড দেন ইট ইজ ডান। ইট মানে তো বলেইছি আগে যে কিলিং অফ দ্য ট্রি বা গাছকে হত্যা করা, তো সেই গাছকে হত্যা করার কাজটা এখন শেষ হবে। তাহলে গাছকে হত্যা করার কাজটা
এতক্ষণে গিয়েই শেষ হলো, যখন আমরা ওই তার শক্তির উৎস যে সাদা ভেজা মূল, সব থেকে সংবেদনশীল অংশ গাছের, যেটা তার শক্তির উৎস এবং সেটা এতদিন মাটির তলায় লুকিয়েছিল, সুরক্ষিত ছিল, সেটাকে যখন আমরা এক্সপোজড করলাম, আমরা যখন নিয়ে এসে জনসমক্ষে ফেললাম, প্রকাশিত করে ফেললাম, আমরা রোদে হাওয়ায় সেটাকে ফেলে রাখলাম, তো আস্তে আস্তে সেটা কি হবে, সেটা নষ্ট হবে। নষ্ট হওয়ার ধাপগুলোও তিনি বলে দিয়েছেন একের পর এক। প্রথমে সেটা স্কচড হবে, ঝলসে যাবে, তারপরে সেটা চোকড বা শ্বাসরুদ্ধ হয়ে যাবে রোদে এবং বাতাসে পড়ে থেকে, আর তারপরে সেটা আস্তে আস্তে ব্রাউন্ড হবে, বাদামি হবে, হার্ডেন্ড হয়ে যাবে, শক্ত হয়ে উঠবে, টুইস্টেড হবে, ভেঙে চুরে দুমড়ে মুচড়ে সেটা পেঁচিয়ে যাবে, টুইস্টেড হয়ে যাবে, মুচড়ে যাবে সেটা, অ্যান্ড উইদার, শেষ পর্যন্ত সেটা একদম শুষ্ক এবং ক্ষয়প্রাপ্ত হবে। তো এটা খুব কমন সাইড আমরা দেখি, গাছের মূলকে যখন মাটির তলা থেকে উবড়ে যখন ফেলে রাখা হয়, তো আস্তে আস্তে সেটা তার রসটা যত শোষক হয়ে যাবে, যত শুষ্ক হয়ে যাবে, শোষণ হয়ে যাবে, তত আমরা দেখি সেটা পেঁচিয়ে যায়, দুমড়ে যায় এবং আস্তে আস্তে শুকিয়ে এইভাবে বাদামি হয় এবং শুকিয়ে যায় শেষ পর্যন্ত, এবং তারপরে ক্ষয়েও যায়। আর তখনই গাছকে সম্পূর্ণভাবে এবং সফলভাবে মারা যাবে। তো এই শেষ লাইনে কিন্তু মারাত্মকভাবে শ্লেষ প্রয়োগ করেছেন, বিদ্রূপ প্রয়োগ করেছেন আমাদের উদ্দেশ্যে। এই হলো কবিতা। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে অবশ্যই এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।